অপরাধীকে না আমি বাঁচাতে যাব না, আমরা কেউ বাঁচাতে যাব না। অপরাধীকে বাঁচানোটা অন্যায়। আর যদি তোমরা অপরাধ না করে থাকো তাহলে তোমাদের কিসের ভয় বলো তো? তোমরা প্রতিবাদ করো, তোমরা বলো তোমরা অপরাধ করোনি। ভয় পাচ্ছ কেন এত? না দেখো, ভয়ের কিছু নেই। একটাই প্রশ্ন, ও কি চাকরি করবে না হাজিরা দেবে? ওর যদি চাকরিটা আজকে চলে যায় তাহলে আমাদের কে খাওয়াবে? তুমি? মাইনে কত পাও? দিব্যি তো দাদা ভাইয়ের চাকরিটা নিয়ে এই বাড়িতে বসে বসে খাচ্ছ। আর সেই জন্যই তো ফিরে এসেছো তুমি এই বাড়িতে। চিকিৎসা করাবে বলে দাদা ভাইয়ের কোনো চিকিৎসাই তো হচ্ছে না দেখতে পাচ্ছি। আমি নয় তোমার দাদা ভাইয়ের চিকিৎসা করাচ্ছি না, বলতে বাধ্য হচ্ছি। দাদা ভাইয়ের মাও তো এই বাড়িতে আছে, তিনিও তো চাইলে চিকিৎসাটা করাতে পারেন। আর এমন নয় যে ওনার হাতে টাকা পয়সা কিছুই থাকে না, টাকা পয়সা ওনার হাতেও থাকে। তাই দায়িত্ব শুধু আমার একার না, দাদা ভাইয়ের মায়েরও কিন্তু একটু দায়িত্ব নেওয়া উচিত। তো কি কথা, তুমি না বলেছিলে তুমি চিকিৎসা করাবে, এখন এমন কথা বলছো যে? আমি কিন্তু একবারও বলিনি আমি চিকিৎসাটা করাবো না। চিকিৎসা করাতে সময় লাগবে, যখন প্রয়োজন হবে আমি ঠিক চিকিৎসা করাবো, সেটা তোমার ছেলেও জানে। কিন্তু তুমি তো মা, মা হিসেবে কি তোমার কোনো দায়িত্ব নেই? কিসের দায়িত্ব বলি, কিসের দায়িত্ব? আমার ছেলের চাকরিটা পেয়েছো তুমি, তার চাকরি বাবদ সমস্ত টাকাটা পাচ্ছ তুমি, তাইলে আমাদের দায়িত্ব কিসের? তোমার দায়িত্ব নেই? তাহলেই বোঝো ওকে লাই দিয়ে দিয়ে কেমন মাথায় তুলেছো, নিজেই দেখো। আমাকে কারোর মাথায় তোলারও দরকার নেই, পায়ে রাখারও দরকার নেই। আমি যেমন আছি তেমন থাকবো। শিমুল, তো তোমার দেরি হয়ে যাচ্ছে, এইসব অবান্তর কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আরে বলি, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? হ্যাঁ, তুই যদি কিছু না করে থাকিস, তোর যদি কোনো দোষ না থেকে থাকে, তাহলে ওরা তো এমনি এমনি তোকে ধরবে না। আমি আগেও বলেছি, তাইলে তোদের ধরতে গেলে ওদের তো কিছু প্রমাণ দরকার নাকি? যে যা খুশি বলে দিল আর ওরা এসে তোদের ধরলো, তা তো হতে পারে না। না মা, তুমি বুঝতে পারছো না, ওকে তো চাকরিটা করতে হবে। তুমি বলো, এই যে কালকে কোর্টে যাবে, কামাই করতে হবে অফিস, তারপরে যবে যবে ডেট পড়বে তবে তবে ওকে অফিস কামাই করে কোর্টে যেতে হবে। এভাবে একটা চাকরি টিকিয়ে রাখা সম্ভব? প্রত্যেকটা অফিসের একটা ডেকোরাম আছে, নিজের ইচ্ছে মতো ছুটি ছাটা নেওয়াই যায় না। আচ্ছা দাদা, তুমি না হয় এখন চাকরি করো না, কিন্তু তোমার বউকে জিজ্ঞেস করছি, সে যদি এখন স্কুল থেকে রোজ রোজ ছুটি চায় তাহলে স্কুল ছুটি দেবে তো? চাকরিটা থাকবে তার? না, ওর ব্যাপারটা পুরোপুরি আলাদা। তুমি কার সঙ্গে কাকে গোলাচ্ছ? ওর তো স্পেশাল কেস, সব জায়গায় একটা করে লাইন করে রাখা আছে। ভদ্রভাবে কথা বলো পলাশ। তোমার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলবো? তোমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে না ভদ্রভাবে কথা বলা যায় না। তুমি তো আমাদের ভিটে মাটি ছাড়ানোর প্ল্যান করছো, আর তোমার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলবো? আমি কে বলো তো তোমাদের ভিটে ছাড়ার প্ল্যান করার? আমি কেউ নই। এই বাড়িটা মায়ের বাড়ি, মা যাকে ঠিক করবে তাকেই বাড়িটা দেবে। আর বিশ্বাস করো, আমার তো চাকরিটা আছে তোমার দাদার দয়ায়। তাই তোমার দাদাকে নিয়ে আমি চাইলেই কিন্তু একটা অন্য ফ্ল্যাট কিনে চলে যেতে পারি। বুঝলাম যে খেতিটা তুমি আমার ছেলের করেছো, তাতে বোধহয় তোমাকে এটাই করতে হবে বৌমা, এইটাই করতে হবে। ভবিষ্যতে কিন্তু আর কোনোদিনও তুমি আমাকে বলো না মা যে তোমার সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। আর কখনো বলো না যে আমাকে ক্ষমা করে দাও। অনেকবার তো এরকম হলো, তোমার কোটা কিন্তু শেষ। আর নয় মা, আর আমি তোমাকে মার্জনা করতে পারবো না। সত্যি কথা বলো তো, তুমি কি জানো না সবটা? তুমি কিন্তু সবটা জানো, যে অন্যায় করেছে তার বিচার ঈশ্বর করবেন। কিন্তু সবটা জানার পরেও তুমি বলছো যে তোমার ছোট ছেলে কোনো অন্যায় করতে পারে না। মাতৃস্নেহ থাকা ভালো, কিন্তু সেটা অন্ধ হলেই না ছেলে মেয়ের ক্ষতি হয়। আসছি মা। অর্ডার। থ্যাংক ইউ ইওর অনার। পলাশ ব্যানার্জি ভার্সেস শিমুল ব্যানার্জির কেসের শুনানির ক্ষেত্রে একটু শুরু থেকে শুরু করবার অনুমতি চাইছি ইওর অনার। পলাশ ব্যানার্জি একজন বিবাহিত পুরুষ, তিনি একটি চাকরি করেন এবং প্রতীক্ষা ব্যানার্জি হচ্ছে তার স্ত্রী। তাদের
সংসারটা মোটামুটি সুখেরই ছিল। পরাগ ব্যানার্জি হচ্ছে পলাশ ব্যানার্জির দাদা এবং শিমুল ব্যানার্জি পলাশ ব্যানার্জির বৌদি। এই পরাগ ব্যানার্জি এবং শিমুল ব্যানার্জির বিবাহর ব্যাপারে পলাশ ব্যানার্জি এবং প্রতীক্ষা ব্যানার্জি যথেষ্ট উদ্যোগ নেয়, কিন্তু শিমুল ব্যানার্জি বিয়ে হয়ে আসবার পর থেকে তার জীবনযাপন, তার অসৎ ব্যবহার পলাশ ব্যানার্জিকে ক্ষিপ্ত করে তোলে। ইতিমধ্যে পলাশ ব্যানার্জির সঙ্গে প্রতীক্ষা ব্যানার্জির বিবাহ হয়। পলাশ ও প্রতীক্ষার বিয়ের পর থেকেই শিমুল ব্যানার্জি ক্রমাগত চেষ্টা করতে থাকে প্রতীক্ষা ব্যানার্জিকে অপ্রস্তুত করতে, এবং তারা শিমুল ব্যানার্জি মিথ্যা মামলা করে প্রতীক্ষা ব্যানার্জিকে জেল খাটাবার ব্যবস্থা করে এবং জেল খাটায়। প্রতীক্ষা ব্যানার্জি জেল খেটে বেরিয়ে আসে। ইতিমধ্যে এই শিমুল ব্যানার্জি, ইওর অনার, শিমুল ব্যানার্জি পরাগ ব্যানার্জির সঙ্গে সম্পর্কটা ভেঙে ফেলতে চায়। তার কারণ শিমুল ব্যানার্জি অন্যত্র একটি সম্পর্কে জড়িয়ে পড়ে। শিমুল ব্যানার্জি পরাগ ব্যানার্জির থেকে ডিভোর্স নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়েও যায়। ইতিমধ্যে পরাগ ব্যানার্জি অসুস্থ হয়ে পড়ে। শিমুল ব্যানার্জি যে সম্পর্কে জড়িয়েছিলেন সেখানে তারা বিয়ের প্রস্তুতি অনেকটাই এগিয়ে নিয়ে যায়। ইতিমধ্যে পরাগ ব্যানার্জি অসুস্থ হয়ে পড়েন এবং পরাগ ব্যানার্জি ইচ্ছা প্রকাশ করেন যে তার চাকরিটা যাতে শিমুল ব্যানার্জি পায়, এবং শিমুল ব্যানার্জি সেই সম্পর্ক ছেড়ে আবার পরাগ ব্যানার্জির কাছে ফিরে আসে। না ইওর অনার, কোনো সহানুভূতি থেকে নয়, স্বার্থ সিদ্ধির জন্য, সেই পরাগ ব্যানার্জির চাকরিটা পাওয়ার জন্য। কিন্তু পরাগ ব্যানার্জির এই চাকরিটি শিমুল ব্যানার্জি পাওয়ার পরেও শিমুল ব্যানার্জি পরাগ ব্যানার্জির প্রতি কোনো রকম দায়িত্ব পালন করছেন না। তিনি শুধুমাত্র তার নিজের জীবন নিয়ে ব্যস্ত। পরাগ ব্যানার্জির কোনো দায়িত্ব তিনি পালন করেন। পরাগ ব্যানার্জি এতটাই অসুস্থ যে তার নিজের সম্পর্কে কিছু বলবার, কোনো দাবি করবার অবস্থাতেই তিনি নেই। আর পলাশ এবং পরাগের মা, তিনি একজন বৃদ্ধা মানুষ, তিনিও তার বৌমার কথাতেই হাত তুলছেন। এমতো অবস্থায় পলাশ ব্যানার্জি শিমুল ব্যানার্জির এই অভব্য আচরণের প্রতিবাদ করেন। পলাশ এবং প্রতীক্ষা দুজনেই চায় যে তাদের দাদা পরাগ ব্যানার্জি আবার সুস্থ হয়ে উঠুক, তিনি তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তিনি কর্মচঞ্চল হয়ে উঠুক। কিন্তু শিমুল ব্যানার্জি সেটা কখনোই চান না। শিমুল ব্যানার্জি কখনোই চান না যে পরাগ ব্যানার্জি আবার সুস্থ হয়ে উঠুক, তাহলে তার স্বার্থে আঘাত লাগবে। তাই আজ পর্যন্ত সেই পরাগ ব্যানার্জির চাকরি পাওয়া সত্ত্বেও শিমুল ব্যানার্জি পরাগ ব্যানার্জির কোনো রকম দায়িত্ব পালন করেননি। এই কারণেই পলাশ ব্যানার্জি স্বাভাবিকভাবেই শিমুল ব্যানার্জির এই অভব্য আচরণের প্রতিবাদ করে। ইওর অনার, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আজ যে ঘটনা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি তার প্রেক্ষাপট হলো শিমুল ব্যানার্জি স্কুল থেকে ফিরছিলেন এবং তিনি ইচ্ছে করে অন্ধকার পথ দিয়ে ফিরছিলেন। তিনি কোনো আলোর পথে যাননি যাতে করে বিপদ তাকে আক্রমণ করতে পারে। তার এরকমই একটা পরিকল্পনা ছিল যে তাকে কেউ অ্যাটাক করতে পারে, এবং তাকে অ্যাটাক করে, এবং পুলিশ সেখানে উপস্থিত হয়, কাউকে ধরতে পারে। ইওর অনার, পুলিশের চার্জশিট মহামান্য আদালতে জমা পড়েছে, আপনি সেই রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী শিমুল ব্যানার্জিকে যে অ্যাটাক করে সে নাকি পলাশ ব্যানার্জি। ইওর অনার, ঘটনার যে বিবরণ, যেই সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় পলাশ ব্যানার্জি তার শ্বশুর বাড়িতে যায় এবং সঙ্গে তার স্ত্রী প্রতীক্ষা ব্যানার্জি সঙ্গে করে নিয়ে যান। ইওর অনার, পলাশ ব্যানার্জির শাশুড়ি মা ভীষণ অসুস্থ, তাই প্রতীক্ষা ব্যানার্জিকে রান্নাবান্নার কাজও করতে হয়। তাই অনেকক্ষণ সেখানে সেই শ্বশুর বাড়িতে পলাশ ব্যানার্জি এবং প্রতীক্ষা ব্যানার্জি ছিল। মহামান্য আদালতের কাছে আমার বিনীত প্রশ্ন, পলাশ ব্যানার্জি যদি শিমুল ব্যানার্জিকে আক্রমণ করবেই, তাহলে তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন ইওর অনার? তাহলে কি তিনি শ্বশুর বাড়িতে যেতেন ইওর অনার? পলাশ ব্যানার্জি যে শ্বশুর বাড়িতে গেছে তার যথেষ্ট প্রমাণ আছে। তারা সেখানে বিভিন্ন দোকানে গেছে, মেডিকেল শপে গেছে, তারা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছে। এই সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ রয়েছে ইওর অনার। একজন লোক এত বড় একটা ঘটনার প্ল্যানিং করবার পরেও তিনি তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাবেন, এটা হতে পারে না স্যার। এটা অন্তত আমার সাধারণ বুদ্ধিতে তাই বলে। ইওর অনার, পলাশ ব্যানার্জি যে সেদিন শ্বশুর বাড়িতে ছিলেন
তার সপক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে ইওর অনার। আপনি অনুমতি করলে আমি সেই সাক্ষীকে আদালতের সামনে হাজির করতে পারি। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমরা এতক্ষণ ধরে একটা ব্রিফ শুনছিলাম, শুনে মনে হচ্ছিল আমরা কোনো নাটকের মহড়া দেখছি। আমার বিপক্ষ আইনজীবী তো কনভিন্সড হয়েই আছেন যে শিমুল ব্যানার্জি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন এবং পলাশ ব্যানার্জি সেদিন কোনোভাবেই কোনো কিছুই করেন। ইওর অনার, পুরোটাই তো তদন্তের ব্যাপার। এইভাবে উনি যদি কোনো সিদ্ধান্তে উপনীত হন তাহলে তো মুশকিল, তাহলে তো আমাদের আর কিছু করারই থাকে না। আমরা তো নিতান্ত দর্শক ছাড়া আর কিছুই নই। তাই ওনার বক্তব্য শেষ হয়ে গেলে আমাদের এই কেস গুটিয়ে বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু বিচার ব্যবস্থা তো ঠিক এইভাবে চলে না, এবং আপনি একজন আইনজীবীর বক্তব্যের উপর বেস করে বিচার ব্যবস্থাটাকে এইভাবে থামিয়েও দিতে পারেন না। তাই আমার অনুরোধ, আমার বক্তব্য শোনার পরেই আপনি কোনো বিচারের সিদ্ধান্ত নেবেন। সুতরাং আমি যদি সুযোগ পাই তাহলে আমি আমার কথাটা বলতে পারি ইওর অনার। বলুন, আপনাকে বলা অনুমতি দেওয়া হলো। অনিশবাবু, আপনি বসুন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, দুর্ভাগ্যক্রমে এই পৃথিবীতে এটা ঘটেই থাকে যে যা আমরা দেখি এবং অ্যাকচুয়ালি যা ঘটেছে তার সঙ্গে অনেক সময় মিল থাকে। এই যেমন শিমুল ব্যানার্জি, উনি একজন অত্যন্ত পরোপকারী মহিলা, কিন্তু বিয়ের পর থেকে তার শ্বশুরবাড়িতে আসার পর তাকে যে ধারাবাহিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না, তার প্রমাণও আছে। একা তার স্বামী নন, তার শাশুড়ি, দেওর সকলে মিলে তার উপর যে অমানবিক নির্যাতন করেছেন তার প্রমাণ হিসেবে বিপাশা দেবী আজকে আমাদের কোর্টে উপস্থিত আছেন সাক্ষী হিসেবে, এবং তার পাড়ার আরও কয়েকজন সহমর্মীও আছেন, যাদের মুখ থেকে আমরা শুনতে পারবো যে শিমুল ব্যানার্জির ওপর কি অমানবিক নির্যাতন করা হয়েছে। অবজেকশন ইওর অনার। অতীতে কখন কি ঘটেছে সেটার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয়। আছে আছে ইওর অনার। ইওর অনার, দেখুন, উনি যখন কথা বলছিলেন আমি একটাও কথা বলি। তাই আমি আশা করব যে আমি যখন কথা বলছি উনি চুপ করে আমার কথাটা শুনবেন, এবং এই কেসটা যখন আমি প্রজেক্ট করছি কার সঙ্গে কি সম্পর্ক সেটা আমার বলার পরেই মহামান্য আদালত বিচার করবে। অবজেকশন ওভার রুল। আপনি বসুন। একজন যখন কথা বলছেন তার মাঝখানে কথা বলে এভাবে কোর্টের অযথা সময় নষ্ট করবেন না। সরি ইওর অনার। থ্যাংক ইউ ইওর অনার। আমি বিপাশা দেবীকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করি। বিপাশা দেবী। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা বিপাশা দেবী, আপনি মহামান্য আদালতকে বলুন, কারণ আপনি তো জানেন ঠিক প্রথম দিন থেকে কিরকম নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল শিমুল ব্যানার্জিকে। বধূ নির্যাতন বলতে যা যা বোঝায় সেই সবটাই ফেস করতে হয়েছিল। অসম্ভব নির্যাতন করা হতো ওকে, খেতে দেওয়া হতো না দিনের পর দিন, বাড়ির সমস্ত কাজ ও শাশুড়ি মা ওকে দিয়ে করিয়ে নিতেন, ওকে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না, ওর কোনো কিছুরই পারমিশন ছিল না। শিমুল ভীষণ ভালো নাচ করে, কিন্তু তখন ওর পারমিশন ছিল না নাচ করার। একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের মনে পড়ছে এই মুহূর্তে, তাই আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান ছিল, তো পাড়ার সমস্ত ছেলেমেয়েরা বউরা সবাই পার্টিসিপেট করছে সেই অনুষ্ঠানে। আমরা জানি শিমুল খুব ভালো নাচতে পারে, তাই শিমুলকে আমরা বলেছিলাম পার্টিসিপেট করতে, কিন্তু না, বাড়ির পারমিশন নেই। অথচ সেই অনুষ্ঠানে কিন্তু সবাই এলেন ওর বাড়ি থেকে, সবাই দেখতে এলেন, কিন্তু শিমুলের পারমিশন নেই আসার। তো আমরা এক প্রকার প্রায় জোর করেই এবং লুকিয়ে মুখ ঢেকে, মানে সে আর বলার নয় কিভাবে শিমুল এলো পারফর্ম করতে। যতক্ষণ ও শাশুড়ি মা ওকে চিনতে পারলেন না ততক্ষণ কিন্তু কোনো সমস্যা ছিল না, বরং ভূয়সী প্রশংসা করলেন। যে মুহূর্তে উনি চিনতে পারলেন যে ওটা শিমুল, ব্যাস সাংঘাতিক অশান্তি, অকথ্য অত্যাচার, কি বলবো আর। দিনের পর দিন এই অত্যাচার শিমুলকে সহ্য করতে হয়েছে। তবে হ্যাঁ, সময় অনেকটাই পেরিয়েছে, নিজেকে উনি আমূল পরিবর্তন করেছিলেন, শিমুল ব্যানার্জিকে অনেক ভালোবাসাও দিয়েছিলেন। কিন্তু যাই হোক না কেন, শিমুলকে তো এতগুলো ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে স্যার। ধন্যবাদ ইওর অনার। এই মুহূর্তে ওনাকে আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন।
ইওর অনার, এরপরে আমি সুচরিতা দেবীকে কাঠগড়ায় আসার জন্য অনুমতি চাই। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড বেছে বেছে এমন মানুষদের ডাকছেন যারা শিমুল ব্যানার্জির হয়ে কথা বলবেন। ইওর অনার, এই চারজন, এটা সকলেই জানে যে এই চারজন একেবারে হরিহর আত্মা। তারা যে একে অপরের হয়ে কথা বলবে এটাই স্বাভাবিক। আমার লার্নেড ফ্রেন্ড এমন কোন সাক্ষী হাজির করেছেন যিনি নিরপেক্ষ? ওরা পরস্পরের পরিচিত, খুবই পরিচিত, তাই তো? ইওর অনার, পরিচিত হওয়াটা তো দোষের নয়, আর খুব পরিচিত বলেই ওরা কাছ থেকে তো দেখতে পেয়েছেন। আর যে অভিযোগগুলো ওনারা করেছেন সেগুলো তো আজকের দিনে আর নেই। না হলে তো ওনারা এটাও বলতে পারতেন যে আজকের দিনেও সেই একই অভিযোগ আছে। তথ্য জানার এবং ভেরিফাই করার সুযোগ আমাদের থাকছে, কিন্তু ইওর অনার সেই তথ্যগুলো ওনাদের থেকে না জানলে আমরা তো সেটা ভেরিফাই করতে পারবো না ইওর অনার। অবজেকশন ওভার রুল। অনিশবাবু, আপনি বসুন। আপনি কাকে ডাকতে চাইছেন আপনি তাকে ডাকুন। থ্যাংক ইউ ইওর অনার। সুচরিতা দেবী, আপনি। আচ্ছা সুচরিতা দেবী, আপনি আমাকে একটা কথা বলুন যে শিমুল ব্যানার্জি আর পরাগ ব্যানার্জির ডিভোর্সটা কেন হয়েছিল? ডিভোর্সটা না হয়ে তো কোনো উপায়ও ছিল না, কারণ প্রিয়াঙ্কা নামে একটি মেয়ে ওই বাড়িতে যাতায়াত শুরু করে, যার সঙ্গে পরাগের একটা সম্পর্ক তৈরি হয়। শুধু তাই নয়, শিমুলের উপস্থিতিতে সেই মেয়েটি পরাগের বেডরুমে পর্যন্ত যায়। এটা কোন মেয়ে মেনে নেবে বলুন তো? তার চোখের সামনে তার হাজবেন্ড অন্য একটি মেয়েকে নিয়ে তার শোবার ঘরে চলে যাচ্ছে। শুধু তাই নয়, পরাগ এবং প্রিয়াঙ্কার বিয়েরও ঠিক হয়, গায়ে হলুদ পর্যন্ত হয়ে যায়। সেই জন্য বাধ্য হয়ে শিমুলকে এই ডিভোর্সের বিষয়টা মেনে নিতে হয়, ডিভোর্সটা করতে হয়। আর এই যে পলাশ আর প্রতীক্ষা, ওরা কিন্তু শিমুলকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেছে। সিদ্ধিতে বিষ মিশিয়ে। এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, থানা পুলিশ হয়েছে, হাসপাতালেও যাওয়া হয়েছে। সবাই তো জানি, সব রকম প্রমাণও আছে, কিন্তু সবাই রিকোয়েস্ট করেছিল আর শিমুলও চাইনি এই বিষয়টা নিয়ে আর বেশি এগোতে। কিন্তু তার মানে তো এটা নয় যে ঘটনাগুলো মিথ্যে হয়ে যায়। অনেক ধন্যবাদ ইওর অনার। ওনাকে আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন। ইওর অনার, আমাকে কিছু বলবার সুযোগ না দিলে আমি কি করে কন্ডেম করবো যে আমার লার্নার ফ্রেন্ড যা যা বলছেন তার সবটা সত্যি নয়, এর বাইরেও আরো কিছু সত্যি আছে। এগুলো যে সত্যি নয় তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ আপনার কাছে আছে? নিশ্চয়ই আছে স্যার, আপনি অনুমতি করলে আমি হাজির করতে পারি। অনুমতি দেওয়া হলো। প্রাঞ্জলবাবু, আপনি বসুন। অন্তরা দেবী, আপনি আসুন। ইওর অনার, অন্তরা দেবী শতদ্রু বাবুর মা। প্রশ্ন হচ্ছে শতদ্রু বাবু কে? এই শতদ্রু মিত্র, যার সঙ্গে কলেজ জীবন থেকে শিমুল ব্যানার্জির একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এই শতদ্রু মিত্র শিমুল ব্যানার্জির বিবাহিত জীবনে বারবার উঁকি দিয়েছেন। এমনকি এই শিমুল ব্যানার্জির সঙ্গে পরাগ ব্যানার্জির ডিভোর্স হয়ে যাওয়ার পরে বহু মানুষ শিমুল ব্যানার্জি এবং শতদ্রু মিত্রকে একসঙ্গে দেখেছেন। ইওর অনার, আমি যে কথাগুলো বললাম সেগুলো যে মিথ্যে নয় সেটা আপনি শতদ্রু বাবুর মায়ের থেকেই শুনুন। অন্তরা দেবী, আপনার ছেলে শতদ্রু বাবুর সঙ্গে শিমুল ব্যানার্জির কি সম্পর্ক ছিল? আমি তো জানতাম কলেজ জীবন থেকে শিমুল ব্যানার্জির সঙ্গে আমার ছেলের ভালোবাসা ছিল, তবে তখনও চাকরি করতো না বলে শিমুল ব্যানার্জি ও একটা চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করে চলে আসে। পরে আমার ছেলে অবশ্য চাকরি পায়, কলকাতায় আসে, ওদের মধ্যে যোগাযোগ হয়। ও বিবাহিত হওয়া সত্ত্বেও ওদের মধ্যে যোগাযোগ হয়। শিমুল তার বরের সঙ্গে আমার ছেলের আলাপ করিয়ে দেয়, ওদের বাড়িতে যাওয়া আসা করে, আর অনেক অনুষ্ঠানেও নেমন্তন্ন করেছে। একটা অনুষ্ঠানে তো প্ল্যানফুলি নেমন্তন্ন করে ওকে চোর বদনাম পর্যন্ত দিয়েছিল। কখনো পর্যন্ত অবশ্য শিমুলও সম্পর্ক ছাড়েনি, আমার ছেলেও সম্পর্ক ছাড়েনি। তবে শিমুলের ডিভোর্স হওয়ার পরে যখন আমার ছেলে বলল ওকে বিয়ে করতে চায়, আমি তাতে আপত্তি জানিয়েছিলাম।
আমি তো ওর অন্য জায়গায় একটা বিয়েও ঠিক করেছিলাম, কিন্তু ইতিমধ্যে শিমুল জেলে গেল। কম কেচ্ছা তো নেই ওই মেয়ের জীবনে। শিমুল ফোন টোন করে আমার ছেলের হাতে পায়ে ধরেছিল নিশ্চয়ই। আমার ছেলে তখন বিয়ে ভেঙে দিয়ে শিমুলের পাশে গিয়ে দাঁড়ায়। একটা জেল খাটা আসামির সঙ্গে আমার ছেলে সম্পর্ক রেখেছিল বলে আমি ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। ও আলাদা থাকতো। তারপরে ঠিক কোথা থেকে কি হলো আমি বলতে পারবো না। ঈশ্বরের আশীর্বাদ, ওরকম একটা জঘন্য মেয়ে আমাদের ঘাট থেকে নেমেছে। ওরা আবার নিজেরা ডিভোর্স করার পর আবার নতুন করে সেই বরকেই বিয়ে করছে। আর আমার ছেলেও এখন প্রতিজ্ঞা করেছে কোনো দিনও ওই শিমুল ব্যানার্জির মুখ দেখবে না। নিশ্চয়ই এমন কিছু একটা করেছিল, তার জন্য এই প্রতিজ্ঞাটা আমার ছেলেকে করতে হয়েছে। মোটের উপর এইরকম মেয়ে যত জন্মাবে ততই প্রত্যেকটা ফ্যামিলি ধ্বংস হবে। শিমুল ব্যানার্জি যে নিজেরও সংসার ঠিক মতো রাখতে পারবে না এটা তো সবাই জানে। ওর মতো স্বার্থপর ওই রকম জঘন্য মেয়ে আমি আর একটিও দেখিনি। শুনলেন তো স্যার। অবজেকশন ইওর অনার, অবজেকশন ইওর অনার। ওনার ছেলে তো কচি বাচ্চা নন যে শিমুল ব্যানার্জি ডাকলেন আর উনি ছুটি চলে গেলেন। নিশ্চয়ই ওনার কোনো ইন্টারেস্ট ছিল। আমি যদি এটা বলি ইওর অনার যে এই শতদ্রুর জন্যই শিমুল ব্যানার্জির সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছিল, তাহলে খুব একটা ভুল হবে না ইওর অনার। কিন্তু বিষয়টা সেটা নয় ইওর অনার। শিমুল ব্যানার্জি তার সংসারটা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছে। ইওর অনার, আজকে শীর্ষা দেবী এই আদালতে উপস্থিত আছে। আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাচ্ছি শীর্ষা দেবীকে একবার কাঠগড়ায় আসার জন্য অনুমতি দেওয়া হোক। অনুমতি দেওয়া হলো। আপনি তো জানেন যে শিমুল ব্যানার্জি কিভাবে তার সংসারটা রক্ষা করতে চেয়েছিল। শিমুল এক ऐसा इंसान আছে না जिसका दिल बहुत उदार আছে স্যার। ওর শাশুমার জন্য অনেক করেছে। ওর শাশুমার সেফটির জন্য ও নিজের হাজবেন্ডের সাথে भी লড়াই করেছে। और ওর जो ननद আছে না, স্পেশালি एबल चाइल्ड, ওর শাদি দিয়েছে खुद अपने हाथों से। ये पराग और पलाश তো ওর ননদের কোনো রেসপন্সিবিলিটি নেই, উল্টা শিমুলকে মারার চেষ্টা করেছে।